স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে, সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে নতুন কমিশন। বাজার কারসাজি ও অনিয়মে কোনো আপোষ না করার পাশাপাশি ধীরে ধীরে ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন নবনিযুক্ত বিএসসিসি চেয়ারম্যান মাসুদ খান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে সংবাদ সম্মেলনে সদ্য নিয়োগপ্রাপ্ত বিএসসিসি চেয়ারম্যান মাসুদ খান এসব কথা বলেন। তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক মূলধন সংগ্রহের সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক মানের পুঁজিবাজার গড়ে তোলাই কমিশনের লক্ষ্য। এজন্য পুরো বাজারকে ডিজিটালাইজেশনের আওতায় আনা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং আর্থিক তথ্য প্রকাশের মান উন্নয়নে কাজ করা হবে। একই সঙ্গে স্বচ্ছতা, ডিজিটালাইজেশন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানা উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি। মাসুদ খান আরও জানান, বাজার কারসাজি, গোপনীয়তা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে লেনদেন স্থগিত সহ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে কমিশন। পুঁজিবাজারে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় কোনো ধরনের আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বাজারের সততা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য কার্যকর তদারকি ও আইন প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই কারণে আমরা বাজার তদারকি এবং আইন প্রয়োগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করব। আমরা বিসেক, ডিএসসি, সিএসসি এবং সিডিবিএল কে সমন্বিত করে একটি আধুনিক নজরদারি কাঠামো, সার্ভেইলেন্স সিস্টেম গড়ে তুলব। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক আহমেদ রশিদ লালী। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, থ্যাংক ইউ। পুঁজিবাজারে নতুন নেতৃত্ব, বিষয়টাকে কিভাবে দেখছেন? জি, ডেফিনেটলি এটা খুব পজিটিভ দিক, কারণ আমরা গত 2 বছরে যে ভোগান্তিতে পুঁজিবাজার ছিল সেখান থেকে বের হয়ে আসবে বলে আমি ধারণা করছি। তার কারণটা হলো যে গত 2 বছরে কোনো আইপিও সহ কোনো ডেভেলপমেন্ট কাজ হয় নাই গত বিএসসিসির আমলে। সো গত কমিশনটা এখন চলে গেছেন, এখন নতুন কমিশন নতুন উদ্যমে কাজ করবে বলে আমি আশা করি। আর মাসুদ খান সাহেব তো সবসময় উনি মাল্টিন্যাশনালের সাথে যুক্ত ছিলেন এবং থাকাতে যেটা একটা প্লাস পয়েন্ট হলো ওনার জন্য, সেটা হলো যে ফরেন যারা ইনভেস্টর ওনাদের সাথে কি ওনাদের প্রয়োজন এবং আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা লিস্টিং এর জন্য কি প্রয়োজন, সেই সবগুলো ওনার নখদর্পণে আছে বলে আমি মনে করছি। উনি তো আজকে হুঁশিয়ারি দিয়েছেন প্রথম দিনের বক্তৃতাতেই যে কোনো ধরনের কারসাজি হবে না এবং কোনো ধরনের অভিযোগ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশের পুঁজিবাজারের প্রেক্ষাপটে আসলে এত কঠোর হওয়ার কতটা সম্ভব? দেখেন, একটা রেগুলেটর সে যেমন বাজারকে রেগুলেট করবে, এট দ্য সেম টাইম উনাকে ফ্যাসিলিটেটর হতে হবে। যদি উনি ফ্যাসিলিটেটর হতে ব্যর্থ হন, যেমনটা গত কমিশন ছিলেন, খালি ফাইনের পর ফাইনের পর ফাইন, অবশ্যই ফাইন করবেন, কোনো সমস্যা নাই, বাট এট দ্য সেম টাইম আপনাকে ফ্যাসিলিটেটও করতে হবে বাজারকে। যদি নতুন আইন কানুন এবং যদি ফ্যাসিলিটেট না করেন, ডেভেলপমেন্ট কাজ না করেন, তাহলে তো খালি ফাইন দিয়ে বাজার চলবে না, খালি আপনি শাস্তি দিয়ে তো বাজার চলবে না। আপনাকে শাস্তিও দিতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে এনকারেজমেন্টও দিতে হবে, আপনাকে ফ্যাসিলিটেটও করতে হবে। আদারওয়াইজ পুঁজিবাজারে এইভাবে চলে না যেভাবে গত কমিশন চালিয়েছেন। এই যে বিনিয়োগকারীদের মধ্যে যে একটা হতাশা ছিল, আতঙ্ক ছিল, বা যেভাবে আমরা দেখেছি যে পুঁজিবাজারের এক লাগাতার দরপতন, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই কমিশন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরে আমরা কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় দেখব বা সবকিছু ঠিকঠাক মতো আমরা দেখব কিনা? দেখেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা সহ সকল স্টেক হোল্ডারই খুব ভালো অবস্থায় ছিল না এবং সেখানে বিনিয়োগটা কমে গিয়েছিল এবং নতুন শেয়ার আসছে। দেখেন, নতুন আইপিও যখন বাজারে আসে তখন বাজারে কিন্তু নতুন বিনিয়োগকারী যুক্ত হন, কিন্তু
আড়াই-তিন বছর ধরে কিন্তু কোনো নতুন আইপিও না আসাতে বাজারে এক প্রকার ইনভেস্টমেন্টের খরা পড়ে গিয়েছিল। সো এই খরা পড়াতে কিন্তু বাজারে কোনো পজিটিভ রোল প্লে করতে পারছিল না। মানে তাহলে আমরা আশাবাদী চেষ্টা যে নতুন থাকতেও কমিশন কিন্তু এবং ওনারা নতুন করতে পারেন নেতৃত্ব নাই। পুঁজিবাজারে আবার স্থিতিশীলতা তৈরি করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, পুঁজিবাজার নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পুঁজিবাজার বিশ্লেষক আহমদ রশিদ লালী। এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। নতুন করে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় জিনিসপত্রের দাম আরও বাড়বে। বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সরকারি চাকরিজীবীদের পে স্কেল দেয়া যৌক্তিক হলেও তাদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন সিপিডি। বৃহস্পতিবার চলতি অর্থ বছরে দেশের অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। বহুমাত্রিক চ্যালেঞ্জ চলতি 2025-26 অর্থ বছরের সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে সংবাদ সম্মেলন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ সময় অর্থনৈতিক চ্যালেঞ্জ ও তা উত্তরণে করণীয় তুলে ধরা হয়। এই চাপগুলো দৃশ্যমান হয়েছে। মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয়। কাঠামোগত দুর্বলতা এখনো রয়ে গেছে। আমাদের নিজেদের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, আইন এবং বিধি বাস্তবায়নের ঘাটতি, সংস্কার ইত্যাদিতে ঘাটতি এবং জবাবদিহিতার অভাব, এই সমস্ত কারণও এটার সাথে যুক্ত হয়েছে। তবে কিছু কিছু সূচকে আমরা পরবর্তীতে আলোচনা করব, কিছু কিছু সূচকে আমরা সাময়িক একটা স্বস্তি দেখছি, সবগুলোতে না। ফাহমিদা খাতুন আরও বলেন, ব্যাংক খাতে সংস্কার অব্যাহত রাখার পাশাপাশি ঋণের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। ঋণ খেলাপির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে কিনা কিংবা মূলধন অবক্ষয়ের দিকে যাচ্ছে কিনা সেই ব্যাপারে কিন্তু, এবং ঝুঁকিটা কতখানি বাড়ছে কিনা, এগুলো কিন্তু খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তদারকির মধ্যে না রাখলে আসলে আমাদের ব্যাংকিং খাতে শৃঙ্খলাটা আসলে এটার উপরে আঘাত আসতে পারে। আর জোরপূর্বক শ্রম ইস্যু সামনে এনে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের চেষ্টা রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন সিপিডির সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান। এটাকে দেখিয়ে এটার সুরাহা হিসাবে আমার দেশের রপ্তানির উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করবে কিনা, এটাই হলো প্রশ্নের ব্যাপার। এছাড়া রপ্তানি বহুমুখীকরণ, এলডিসি উত্তরণের যথাযথ প্রস্তুতি, রেমিটেন্স ও ঋণ প্রবাহ সহ আর্থিক খাতের সংস্কারে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়া যায় নাকি সেটাও আমাদের কাছে মনে হয়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হচ্ছে 35,530 কোটি টাকা। এবার বাজেটে মোট এডিপির 11.86% এই খাতে বরাদ্দ রেখেছে সরকার। এই খাতে বিনিয়োগ করা গেলে বৈষম্য দূর হবে এবং কল্যাণকর রাষ্ট্র তৈরি হবে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের কথা বলেন উপদেষ্টা। বিস্তারিত আলভিরা এনের রিপোর্টে। কয়েকদিন পরেই প্রণয়ন হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। আসছে বাজেটে স্বাস্থ্য খাতে বড় একটি অংশ বরাদ্দ রেখেছে সরকার। এই বাজেটে বড় ধরনের রূপান্তর করে আগামী 2030 সালের মধ্যে জিডিপির 5% পৌঁছানোর কথা জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। দিকে যেমন অর্থনীতির পুনরুদ্ধার দরকার। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ স্বাস্থ্য বাজেট সংলাপ অগ্রাধিকার, ঘাটতি ও ভবিষ্যৎ কর্মপন্থা শীর্ষক প্যানেল আলোচনায় স্বাস্থ্য খাতকে উন্নত ও গতিশীল করার জন্য বাধা এবং উত্তরণ নিয়ে কথা বলেন উপস্থিত বক্তারা। আমাদের যেহেতু এই সিস্টেমটা নাই, আমাদের সরকারি সিস্টেম আছে বাট সেটা ফাংশনাল না। আমাদের ইউনিয়ন বা গ্রাম লেভেলে, ওয়ার্ড লেভেলে ফ্যাসিলিটিস আছে, যা দরকার তার থেকে বরং বেশি আছে, কিন্তু কোনোটাই ফাংশনাল না। তা আমাদের যদি প্রপার ডায়াগনোসিস করে তাহলে আমাদের ফিজিশিয়ানরা, নার্সরা এবং ফার্মাসিস্টরা খুব ভালো, তারা যথেষ্ট, কারণ তারা যে পরিমাণে রোগী হ্যান্ডেল করে বিদেশে কিন্তু সেই পরিমাণে রোগী হ্যান্ডেল করে না। হেলথের বর্তমান যে মেকানিজম আছে ফাইন্যান্সিং এর, এই ফাইন্যান্সিং আপনি কখনোই 1%, 2%, 3% আপনি ইউটিলাইজ করতে পারবেন না, মানে যেহেতু এটা সাপ্লাই সাইড ফাইন্যান্সিং। এ সময় উপদেষ্টা বলেন, দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে রাজধানী থেকে শুরু করে জেলা ও উপজেলার সব ক্ষেত্রে ডাক্তার, নার্স ও হেলথ কমপ্লেক্সের বেড বাড়ানো হবে। স্বাস্থ্য খাতে যা বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দ ব্যয় করা যায়,
তাহলে এই পরিস্থিতির আমূল পরিবর্তন কিভাবে ঘটবে, এবং সেদিকে আমরা যাচ্ছি। আমরা মোট দেশজ উৎপাদন তথা জিডিপির ধারাবাহিকভাবে 5% দিকে যেতে চাই, এবং সেটা 2030 সালের মধ্যে। আগামী বাজেটে অযথা ব্যয় না করে সঠিকভাবে পরিচালনা করার তাগিদও দেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বেড যেমন বাড়াবো, তার সাথে সাথে দরকার হচ্ছে যেগুলোকে আমরা দেখেছি অতীতে গুরুত্ব দেওয়া হয়নি, অর্থাৎ মায়ের চিকিৎসা, প্রসূতির চিকিৎসা, অর্থাৎ আমাদেরকে পেডিয়াট্রিক্সের দিকে যেতে হবে। আগের কোনো সরকার স্বাস্থ্য খাতে গুরুত্ব দেয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ সরকার কল্যাণকর রাষ্ট্র তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। ঔষধ যাতে ন্যায্য মূল্যে প্রাপ্ত হয়। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 32,691 কোটি 54 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট এডিপি বরাদ্দের প্রায় 10.90%। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমাতে আইএমএফ এর শর্ত থাকলেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আসন্ন বাজেটে এই খাতে সরকারের ভর্তুকি বৃদ্ধিরও পরিকল্পনা রয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই খাতে ভর্তুকির চাপ কমাতে শুধু দাম বাড়ালেই হবে না, বরং অপচয় ও দুর্নীতি বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারকে আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আঘাত হেনেছে বাংলাদেশের অর্থনীতিতেও। ভর্তুকি দেওয়ার পরও সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়। এর প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতির চাপও। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর দীর্ঘদিনের চাপ ছিল বাংলাদেশকে ধীরে ধীরে ভর্তুকি নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে বাজার ভিত্তিক মূল্য নির্ধারণে। তবে জ্বালানির দাম বৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতিতে আসছে বাজেটে ভর্তুকি আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য মোট 32,691 কোটি 54 লাখ টাকার বরাদ্দ অনুমোদন করা হয়েছে, যা মোট এডিপি বরাদ্দের প্রায় 10.90%। বাজেটে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির চেয়ে সঞ্চালন লাইন বাড়ানো, বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং আইএমএফ এর শর্ত অনুযায়ী ভর্তুকি যৌক্তিকীকরণে জোর দেওয়া হয়েছে। এছাড়া আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস এলএনজির উপর নির্ভরতা কমাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বৃদ্ধিতে বাজেটে থাকছে বিশেষ নির্দেশনা। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি খাতেও অগ্রাধিকার দেয়া হবে। সরকারের তহবিল ঘাটতির জন্য জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভর্তুকির চাপ কমাতে শুধু মূল্য সমন্বয় করলেই হবে না, বরং দুর্নীতি ও অপচয়ের লাগাম টানা না গেলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। আমরা এটা অনুমান করছি যে এই অর্থ বছরের চেয়েও হয়তো আগামী অর্থ বছরে ভর্তুকির পরিমাণ বেশি প্রয়োজন হতে পারে। হয়তো এর একটা অংশ সরকার কিছুটা জ্বালানি এবং বিদ্যুতের মূল্য সমন্বয় করে হয়তো কমাতে চেষ্টা করবেন, কিন্তু তারপরেও যে বর্ধিত মাত্রায় ভর্তুকির দরকার হবে সেটির জন্য যাতে অর্থের সংস্থানটি বাজেটে থাকে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। সরকার অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনকে গুরুত্ব দেয় এবং যেগুলো গ্যাস ইতিমধ্যে পাওয়া গিয়েছে যত গতিতে এগুলোকে জাতীয় গ্রিডে সরবরাহ করা যায় সেটির জন্য যাতে সরকার ব্যবস্থা নেন। নবায়নযোগ্য জ্বালানির যে কর্ম পরিকল্পনা ইতিমধ্যে সরকার বিভিন্নভাবে ঘোষণা করছেন, এগুলোর জন্য যে শুল্ক সুবিধা বা শুল্ক কাঠামো দরকার সহায়ক, সেটির জন্য একটা ঘোষণা আগামী বাজেটে থাকে যাতে বিনিয়োগকারীরা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরিকল্পিত ব্যয় ও ক্যাপাসিটি চার্জের বোঝা কমিয়ে এনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ঘাটতির জন্য প্রয়োজনীয় মাত্রায়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন ট্যারিফ পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইফলাইন গ্রাহকদের জন্য ঘোষিত নতুন মূল্যহার সরকারের সামাজিক সুরক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ। গেল বুধবার ঘোষিত নতুন ট্যারিফ অনুযায়ী আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম 4 টাকা 63 পয়সা থেকে বাড়িয়ে 5 টাকা 32 পয়সা করা হয়। এতে প্রতি ইউনিটে মূল্য বৃদ্ধি
বৃদ্ধি পেয়েছে 69 পয়সা বা প্রায় 15%। গেল 27 মাস পর বাড়ল বিদ্যুতের খুচরা দাম। নতুন করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 16.68% বৃদ্ধি করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির পর বিদ্যুতের দাম বাড়ার ফলে শিল্প উৎপাদন থেকে শুরু করে কৃষি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে এর নেতিবাচক প্রভাব পড়বে, যা মূল্যস্ফীতির চাপকে আরও বাড়িয়ে দিতে পারে। বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে পাইকারি ও খুচরা উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এখন পর্যন্ত দেশে একবারে ও এক ধাপে বিদ্যুতের দাম বৃদ্ধির পরিমাণে এটি সর্বোচ্চ, তবে বৃদ্ধির হার বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী খুচরা পর্যায়ে ইউনিট প্রতি গড়ে 1 টাকা 52 পয়সা এবং পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 39 পয়সা বাড়ানো হয়েছে। ফলে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বেড়েছে। চলতি জুন মাস থেকেই কার্যকর হচ্ছে নতুন এই দাম। জ্বালানি ও ভোজ্য তেল সহ নিত্য ব্যবহৃত পণ্যের দাম বৃদ্ধির মধ্যে নতুন করে বিদ্যুতের এ মূল্য বৃদ্ধি সংসার খরচ মেটাতে সীমিত ও নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করবে। সবকিছুর দাম অনেক বাড়তি, এই মুহূর্তে যদি আবার বিদ্যুতের দাম যেহেতু বাড়ানো হলো, এটা আসলে আমাদের মরার উপরে খাড়ার ঘায়ের মতো একটা অবস্থা। এটা আমাদের মানে সহ্য করে নেওয়ার মতো না। আমাদের যে ইনকাম, সেই ইনকাম আমাদের রুম ভাড়া আমাদের দিতে হয়, আমাদের বিদ্যুৎ বিল দিতে হয়। আমাদের গত মাসে বিদ্যুৎ বিল আসছে 1300 টাকা। আমরা এই শুধু ফ্যান আর লাইট ব্যবহার করছি। এই 1300 টাকা প্রতি মাসে বিল দিয়ে আমাদের গ্যাস বিল দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, আমাদের খরচ আমাদের পোষে না। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি অর্থনীতির মূল চালিকা শক্তি। এসব খাতে মূল্যবৃদ্ধি হলে কৃষি, শিল্প, পরিবহন ও সেবা খাত সহ প্রায় সব ক্ষেত্রেই ব্যয় বৃদ্ধি পায়। ফলে মূল্যস্ফীতির উপর নতুন চাপ সৃষ্টি হয়। জ্বালানির দাম যখন বাড়ে বা বিদ্যুতের দাম যখন বাড়ে, সর্বসম্প্রতি যেটা আর কি বাড়লো, আমাদের বিশ্লেষণে দেখা গেছে যে এটা প্রবৃদ্ধির উপরে নেতিবাচক প্রভাব ফেলে, এটা মূল্যস্ফীতির উপরে এটার একটা চাপ সৃষ্টি করে নতুনভাবে, এটা কিন্তু আছে। সুতরাং সরকারের এটাকে বিবেচনায় রাখতে হবে এবং যখনই এটা সম্ভব হবে সেটা জ্বালানির যে আন্তর্জাতিক মূল্য সেটা যদি নেমে যায় সেটাও হতে পারে, অথবা সরকারের যদি সক্ষমতা বাড়ে এইটাকে আবার পুনর্নির্ধারণের, সেটাও বিবেচনায় রাখতে হবে। বিদ্যুতের মূল্য সমন্বয় করতে হলে একদিকে উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে, অন্যদিকে বিতরণ ব্যবস্থার দক্ষতাও বাড়াতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। চাহিদার চেয়ে উদ্বৃত্ত থাকায় পশুর মাংস রপ্তানি বাড়াবে সরকার। আমদানি চিন্তা নেই জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার চেষ্টা করছে মাংসের দাম কমাতে। বৃহস্পতিবার সচিবালয়ে কোরবানি উদ্বৃত্ত পশু নিয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী সব কথা বলেন। জানান, অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ চুক্তিতে ঘাসের উৎপাদন কিভাবে বাড়ানো যায় এবং পশুকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ রোধে খামারিদের প্রশিক্ষণ দেওয়া হবে। এবার ঈদুল আজহায় 93,67,818টি পশু কোরবানি হয় বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা যে প্রাথমিক তথ্য পেয়েছি, 93,67,418টি পশু এবার কুরবানি হয়েছে। এর মধ্যে গরু মহিষ 48,64,158টি, ছাগল ও ভেড়া 45,02,233টি, অন্যান্য পশু 1,027টি। এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 33 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,475 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 242টির, কমেছে 104টির, অপরিবর্তিত রয়েছে 45টির দর। লেনদেন হয়েছে 1,351 কোটি 59 লাখ টাকার। এছাড়া আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ আমরা দেখে নিচ্ছি টপ গেইনারের তালিকায় আজ শুরুতেই ছিল জেনেক্স ইনফোসিস পিএলসি, দ্বিতীয় অবস্থানে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি, তৃতীয় অবস্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল। এছাড়া টপ লুজারের তালিকাটা যদি আমরা দেখি, টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল যমুনা ব্যাংক পিএলসি, দ্বিতীয় অবস্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, তৃতীয় অবস্থানে ছিল এফএএস ফাইন্যান্স ইনভেস্টমেন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যদি আমরা দেখি, আজ সার্বিক সূচক বেড়েছে 82 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 15,268 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 152টির, কমেছে 74টির, অপরিবর্তিত ছিল 29টির দর। লেনদেন হয়েছে 27 কোটি 46 লাখ টাকা।
এবার যদি আমরা টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার দেখে নেই, সেক্ষেত্রে ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 169 টাকা 73 পয়সা, বিক্রি হয়েছে 162 টাকা 60 পয়সায়। ইউরো কিনতে খরচ হয়েছে 147 টাকা 85 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 85 পয়সা। এছাড়া জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য ছিল 80 পয়সা, বিক্রি হয়েছে 73 পয়সায়। সৌদি রিয়াল কিনতে খরচ হয়েছে 33 টাকা 22 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 46 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 31 টাকা 18 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 27 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি, আজ সিঙ্গাপুরি ডলারের ক্রয় মূল্য ছিল 99 টাকা 36 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 81 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে আজ খরচ হয়েছে 19 টাকা 98 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 98 পয়সায়। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটির প্রপার্টি ম্যানেজমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 3 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 10 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবেট হাসপাতাল। প্রতিষ্ঠানটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 3 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 20 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।